ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না, তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ঘটনাটি যিনি পাঠিয়েছেন, দাদাভাই তার নাম ঠিকানা কিছুই জানাতে অনিচ্ছুক। তো যে কারণে তার প্রাইভেসির জন্য আমরা সেগুলো এখানে হাইড রাখছি। এবার উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি কিন্তু বেশ গা ছমছমে একটি ঘটনা। যেটা দাদাভাইয়ের বাবার মৃত্যুর পর তাদের বাড়িতে এমন কিছু অ্যাক্টিভিটিস তারা ঘটতে লক্ষ্য করে। এবং শুধু তাই নয়, ১ মাস তারা কিন্তু সম্পূর্ণ বাড়ি ছাড়া ছিল শুধুমাত্র এই কারণেই। তো পরবর্তীকালে অনেক পূজা অর্চনা, হোমযজ্ঞ করে বর্তমানে প্রায় ১০-১২ দিন হলো তারা বাড়িতে ফিরেছে। এখন তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যে ঘটনার সম্মুখীন তারা দিনের পর দিন দাদাভাইয়ের বাবার মৃত্যুর পর থেকে তারা ফেস করতে শুরু করে, তার রীতিমতো গায়ে কাঁটা ধরানোর মতো কিন্তু কিছু ঘটনা। তো তোমরা পুরো ঘটনাটি শুনতে থাকো। আশা করি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার ১৭০। দাদাভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাটি আজ থেকে প্রায় ২ মাস আগের ঘটনা, যেদিন আমাদের পরিবারে সেই কালো ছায়াটা নেমে আসে। এর আগে পর্যন্ত কিন্তু আমরা বেশ একটা খুব ভালো সুখী পরিবার ছিলাম। তো আমাদের পরিবারে তখন আমার বাবা, মা, আমি, আমার ওয়াইফ আর আমার ১১ মাসের একটি ছোট্ট মেয়ে। আমরা এই কজন মিলে তখন ওখানে থাকতাম। আর আমার দিদির তখন বিয়ে হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার আমাদের বাড়ির প্যাটার্নটা একটু তোমাকে বলি। আমাদের বাড়িটা হচ্ছে একতলা বাড়ি এবং বেশ পুরনো দিনের। মানে আমরা পরবর্তীকালে বাড়িটাকে খুব ভালো করে রেনোভেট করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু বাড়ির যে ধরনটা সেটা যে পুরনো দিনের সেটা কিন্তু যে কেউ দেখলে বুঝতে পারবে। মানে এই বাড়িটা আমার ঠাকুরদা যখন খুব ছোট ছিলেন তখন সেটা কেনা হয়। এরপর একের পর এক জেনারেশন ধরে আমরা এখানে আছি। মানে বুঝতেই পারছো মানে বাড়িটার বয়স ঠিক কতটা। এবার আমাদের বাড়ির যে সদর দরজাটা সেটা দিয়ে ঢুকেই হচ্ছে আমাদের বাড়ির মাঝখানে একটা বিশাল বড় উঠোন। এবং উঠোনটিকে মানে একদম পুরো রাউন্ড শেপে আমাদের ৩ দিকে হচ্ছে বাড়ি। তো আমাদের উঠোনে ঢোকার পর যেটা একদম বাঁ সাইডের পোর্শনটা পড়ছে বাড়ির, এবং তার সামনে মানে উঠোনের একদম পুরো ফ্রন্টের যে জায়গাটা, এই দুটো এরিয়া জুড়ে কিন্তু আমাদের ভাড়া পারপাসে আমরা ব্যবহার করি। এবার এই যে ভাড়া পারপাসে ব্যবহার করার কথাটা আমি বললাম, এটা কিন্তু আমার বাবার আমল থেকে এই ভাড়াটিয়ারা এখানে রয়েছে এবং আমি যখন জন্ম থেকেই ওনাদেরকে দেখছি। তো ওনাদের সাথে এত আমাদের একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, তো যে কারণে মানে আমি যেহেতু ওনাদেরকে ছোট থেকেই দেখছি, তো কোনোদিনই মনে হয়নি যে ওরা আমাদের ফ্যামিলির বাইরে। মানে একটা খুব ভালো বন্ডিং আমাদের একে অপরের প্রতি কিন্তু আছে। এবার উঠোনে ঢোকার পর যে ডান দিকের পোর্শনটা বাড়ির, তো সেই দিকটা করে কিন্তু আমরা থাকি। আর এই যে ভাড়াটিয়া যারা রয়েছে, ওরা ওখানে টোটাল ৪টে ফ্যামিলি থাকে। তো সবাই মিলে বলতে পারো যে খুব ভালোভাবেই মানে আমরা একসাথে মিলেমিশেই থাকি। এবার আমাদের বাড়ির এন্ট্রান্সের একদম ডান দিকেই হচ্ছে আমাদের সেই ছাদে ওঠার সিঁড়িটা, মানে বাড়ির যে ছাদ সেই ছাদে ওঠার সিঁড়ি। এবার সেই সিঁড়ির তলটা কিন্তু মানে যে তলের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বড় স্পেস। যেহেতু এটা এখনকার বাড়ির প্যাটার্নের মতো বাড়ি নয়, তো যে কারণে কিন্তু মানে ওই সিঁড়ির তলের জায়গাটা বেশ অনেকটা বড় এরিয়া। এবার এই যে সিঁড়ির তলটা সেখানটা করে কিন্তু একটা বেশ অনেকটা বড় সাইজের তুলসী মঞ্চ রয়েছে এবং তার পাশে কিন্তু একটি হনুমানজির মানে মূর্তি প্রতিষ্ঠিত আছে। তো দাদাভাই বলছে এটা আমার বাবাও জন্ম থেকে দেখছেন। মানে আমার ঠাকুরদারা যখন এই বাড়িটা কিনেছিলেন তখন যাদের কাছ থেকে বাড়িটা নিয়েছিলেন তাদের আমলের এই প্রতিষ্ঠা করা এই হনুমান মন্দিরটা এবং এই তুলসী মঞ্চটা। তো তারা মানে কোনো একটি কারণে হয়তো বাড়িটাকে বিক্রি করে দিয়েছিল। তো যে কারণে তারা কিন্তু বিক্রি করে যাওয়ার আগে বলে গিয়েছিল যে এই মূর্তিটা এবং এই যে তুলসী মঞ্চটা এখানে যেন নিত্য পুজো করা হয়, এবং তারা কার্তিক মাসের প্রথম মঙ্গলবারে এই হনুমানজির মূর্তিটার যে বাৎসরিক পুজো সেটা তারা করতেন। তো সেই মতোই ঠাকুরদাদেরকে যেরকম ওনারা বলে দিয়েছিলেন, ঠাকুরদারাও কিন্তু সেমভাবেই ওই মানে পুজোটা করে এসছেন। এবং দাদাভাই বলছে পরবর্তীকালে আমরা একটি শিবলিঙ্গ তার পাশে প্রতিষ্ঠা করেছিলাম, মানে হনুমানজির পাশে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। তো সেই শিবলিঙ্গটা আমাদের বছরে একবার মানে শিবরাত্রির সময়তে পুজো হতো, এবং এই যে হনুমানজির মূর্তি তার যে বাৎসরিক পুজো সেটা আমরা প্রতি বছর কিন্তু এই কার্তিক মাসের প্রথম মঙ্গলবারেই করে আসতাম। মানে এটা আগাগোড়াই করে আসছি, এবং সেই বাৎসরিক পুজোর সময় কিন্তু আমরা অনেক লোকজনকে খাওয়াতাম, মানে আমাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে তাদেরকে, বা যারা আমাদের আত্মীয় স্বজন, এরকম মোটামুটি ওই ১৫০-২০০ জন করে আমরা লোক ওই প্রতি বছর খাওয়াতাম।
তো এই বছরও মানে কার্তিক মাসের ১ম মঙ্গলবারের দিন যেরকম মানে প্রতি বছর আমাদের পুজো হচ্ছে, তো সেম ওইভাবেই কিন্তু ওই হনুমানজির পুজোর জন্য আয়োজন করা হয়। তো দাদাভাই বলছে, আমার বাবার বর্তমান বয়স মানে যখন আরকি উনি মারা গিয়েছিলেন, তখন উনার বয়স হয়েছিল 62+ মানে গত ২ বছর আগে উনি রিটায়ার করেছেন। উনি একজন সরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তো তারপর মানে উনি কিন্তু এটা আগাগোড়াই মানে আমি ছোট থেকেই দেখে আসছি বাবা কিন্তু আগাগোড়াই এই পুজোর যা যাবতীয় জোগাড়যন্ত্র কেনাকাটি সব কিন্তু বাবা নিজে একা হাতেই করতেন। এবং এই যে এত অতিথি আমাদের বাড়িতে মানে সেই পুজোর দিন যে খাওয়া দাওয়া করতো, সব রান্নাবান্না কিন্তু মা করতো এবং আমাদের যারা আর কি আরো ভাড়াটিয়ার যে সমস্ত কাকিমারা রয়েছেন, তো সবাই মিলে মানে ওই ৩-৪ জন মিলে সবাই কিন্তু একসাথে ওই রান্নাটা করতো। মানে আমাদের কিন্তু কোনো ক্যাটারার বা কোনো যে রান্নার ঠাকুর এরকম কিন্তু বলা হতো না। মানে বাড়ির লোকরা নিজেরা মিলে সেই রান্নাবান্নাগুলো অ্যারেঞ্জমেন্ট করতো। তো এই বছরও কিন্তু সেই পুজোর আয়োজনটা করা হয় এবং খুব জাঁকজমক করে আমাদের পুজোটা হয়। তারপর রাত্রিবেলায় যেরকম অতিথি নিমন্ত্রিত ছিল সবাই আসে, খাওয়া-দাওয়া করে যায়। তো এবার মানে সেই খাওয়া-দাওয়ার পর সবকিছু গোছাতে প্রায় রাত্রি ১২টা ১২:৩০ এরকম বেজে গেছে। তো সবাই এরপর আমরা নিজেরা খাওয়া-দাওয়া করে যে যার মতো ঘরে শুতে চলে যাই। এবার আমাদের যে রুমগুলো ছিল মানে একটা রুমে আমার বাবা-মা থাকতেন এবং তার পাশের রুমটাতে আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে আমরা ৩ জনে থাকতাম। তো এবার তখন ঠিক রাত্রি ওই ১:৩০ কি ২টো এরকম বাজছে। মানে আমরা কেবলে শুয়েছি। এবার শোয়ার সাথেই তো ঘুম আসছে না যেহেতু সারাদিন প্রচণ্ড খাটাখাটনি গিয়েছে। তো মানে ওই হালকা একটা তন্দ্রাচ্ছন্ন ব্যাপার এসছে এরকম সময়। তো তখন হঠাৎ করেই মানে মায়ের কিন্তু বিকট জোরে চিৎকার। মানে মা খুব চিৎকার করে আমার নাম ধরে ডাকছে মাদের ঘর থেকে। এবার আমার সঙ্গে ঘুমটা ভেঙে গেছে এবং আমি ভাবছি যে, "কি ব্যাপার হলো? মা এত জোরে চিৎকার করে কেন আমাকে ডাকছে?" তো কি হয়েছে, আমি আর আমার ওয়াইফ আমরা দুজনেই কিন্তু ছুটে মা-বাবার ঘরে যাই এবং ভাড়াটিয়া যারা ছিল তারাও তখন মানে কেউ হয়তো ঘুমিয়েছে, কেউ ঘুমায়নি। মানে মোটামুটি সবাই কিন্তু জেগেই ছিল। তো তারাও কিন্তু সেই চিৎকারটা শুনতে পেয়ে তখন ছুটে এসছে। এবার আমরা যখন সবাই ঘরে ঢুকেছি, আমরা দেখছি মানে বাবা তখন পুরো একদম চোখ-মুখ উল্টে গেছে। মানে সেই বড় করে চোখ করে তাকিয়ে আছে এবং মুখ দিয়ে গ্যাজ বেরোচ্ছে। মানে উনি একটি অদ্ভুতভাবে গোঙাচ্ছেন এবং ওনার মুখ দিয়ে কিন্তু কন্টিনিউ ওরকম গ্যাজ বেরিয়ে যাচ্ছে। এবার পুজোর প্রসাদে যেরকম হয় মানে খিচুড়ি, তারপর লাবড়া, আলুর দম যেরকম হয় সবাই আমরা খেয়েছিলাম। তো মানে আমরা বুঝতে পারি যে কোনো কারণে হয়তো বাবার হয়তো গ্যাস অম্বল হয়ে গেছে যে কারণে হয়তো এরকম করছে। তো আমরা কি করেছি আমরা আর দেরি না করে বাবাকে নিয়ে কিন্তু সঙ্গে হসপিটালে যাই এবং হসপিটালে ভর্তি করার পর ডক্টররা যেটা জানায় যে উনি স্ট্রোক করে গেছেন। এবার আমাদের সিচুয়েশনটা একবার ভাবো মানে বাড়িতে গতকালকে ওরকম একটা আয়োজন করে পুজো করা হয়েছে। তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা বাড়ির মধ্যে ঘটে গেল। তো সবাই তখন আমরা ভীষণ টেনশনে আছি। তো এরপর যেটা হয় তখন ভোর ৩টে ৩:৩০ এরকম সময় মানে ডক্টররা খবর দেয় যে বাবা কিন্তু এক্সপায়ার করে গেছে। এবার এই খবরটা যখন দাদাভাই বলছে আমি পাই, আমি কিন্তু কিছুক্ষণের জন্য একদম পুরো মানে চুপ করে যাই। মানে আমি বুঝতে পারছিলাম না যে কি ঘটনা ঘটছে। এবং গতকালকে এরকম সবাই মিলে আমরা আনন্দ করলাম এবং সুস্থ সবল মানুষ, সেই মানুষটা আজকে এই কয়েক ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত পরের দিন সকালে সূর্য ওঠেনি, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। মানে আমি তখনো পর্যন্ত এই বিষয়গুলো নিতে পারছিলাম না। তো এবার মায়ের কাছে যখন খবরটা যায়, মা তো তখন প্রচণ্ডই ভেঙে পড়ে। মানে রীতিমতো একদম কান্নাকাটি শুরু হয়ে গেছে বাড়িতে। এবং সেই সময় আরো যারা ভাড়াটিয়ারা আমাদের সঙ্গে হসপিটালে গিয়েছিল, প্রত্যেকেরই তখন ভীষণ মন খারাপ হয়ে যায়। মানে আগের দিন আমরা সবাই মিলে এরকম হইচই করলাম, আর আজকে বাড়িতে একটা এরকম দুর্ঘটনা ঘটে গেল। তো যাই হোক, এরপর পরের দিন সকালে ডেড বডি বাড়িতে আসে। তো তারপর যে সমস্ত কাজকর্ম থাকে আমাদের হিন্দু রিচুয়ালসে মানে ওই দাহ কার্য থেকে শুরু করে যা যাবতীয় কাজকর্ম সবকিছু মিটতে প্রায় বিকেল হয়ে যায়। এবার আগের দিন যেহেতু আমাদের পুজো হয়েছে তো সেই পুজোর যে ফুল বেলপাতা যেগুলো হয় তো সেগুলো তো সব জলে দিতে হবে। এবার আমরা তো ছুঁতে পারবো না কারণ আমাদের অশৌচ হয়ে গেছে তখন। তো কি হয় তখন আমাদের যারা আর কি ভাড়াটিয়ারা ওই বাড়িতে ছিল তো তারা গিয়ে সেই পুজোর সামগ্রীগুলো নিয়ে গিয়ে জলে বিসর্জন দিয়ে আসে। তো এবার যেটা হয় মানে প্রত্যেকেরই বলতে পারো যে বাড়িতে ভীষণ মন খারাপ। ইনফ্যাক্ট মানে পাড়ার যে সমস্ত লোকজন প্রত্যেকেই তখন নাম করছে যে ভোলা ছেলেটা কত ভালো ছিল। মানে আমার বাবার ডাকনাম হচ্ছে ভোলা। তো সেই রকমই সবাই পাড়ার লোকজন আসছে, দেখা করে যাচ্ছে, তারপর বাবার নাম করছে মানে যেরকম হয় আরকি। আর মা কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলেন। মানে মাকে আমরা কোনোভাবেই সামলাতে পারছিলাম না। মানে মা এত কান্নাকাটি করছিলেন, কাঁদতে মা কিছুক্ষণ পরপরই সেন্সলেস হয়ে যাচ্ছিল। আর আমার মেয়েও তখন বেশ অনেকটাই ছোট। এবার রাত্রিবেলায় তো যে যার মতো শুতে হবে। কিন্তু মানে এবার বাবা যেহেতু মারা গিয়েছেন তো মাকে না ওই ঘরের মধ্যে একা শুতে মানে সবাই কিন্তু বারণ করছিল। যেহেতু মায়ের কন্ডিশনটা তখন প্রচণ্ডই খারাপ হয়ে গেছে।
তো তখন মানে সবাই বলছিল যে ওনার সাথে যদি কেউ রাত্রিবেলায় শোয় তাহলে ভালো হয়। তো তখন দাদাভাই বলছে যে আমি ঠিক করি যে আমি আমার মায়ের সাথে শোবো। এবার যেহেতু আমার শ্বশুরবাড়ি মানে আমার ওয়াইফের বাপের বাড়ি হচ্ছে আমাদের পাড়ার থেকে ২ টো পাড়ার পরেই। তো মানে মোটামুটি কাছেই বলতে পারো। তো সেই জন্য আমার ওয়াইফ কি করে আমার শাশুড়ি মাকে ডেকে নেয়। তো তখন মানে আমি আর আমার মা আমার বাবা-মার ঘরটায় শুই এবং আমাদের ঘরে আমার ওয়াইফ, ওর মা এবং আমার মেয়ে শোয়। তো এইভাবে তো সেই রাত্রিটা কাটে। এবার তার পরের দিন কি হয়েছে মানে সকালবেলাতে আমরা উঠোনটায় বসে আছি আর তখন কিন্তু বেশ হালকা, হালকা ঠান্ডা পড়ে গেছে। তো সেই সময়তে আমরা সবাই মিলে বসে আছি। এবার পাড়ার লোকজন যেরকম হয় মানে আসতেই থাকছে বাড়িতে। তো সবার মনে কিন্তু মানে তখন একটাই কথা চলছে যে বাড়িতে আগের দিন এরকম পূজা অর্চনা হলো, তার মধ্যে হঠাৎ করে কি করে মানে বাড়ির এরকম কর্তা মারা যেতে পারে? মানে সবাই কিন্তু মানে এই একই কথা বলছে। তো যাই হোক সেদিনটা তো মোটামুটি কেটে যায়। এবার তার পরের দিনের কথা বলছি মানে পরের দিন ওরকম ঠিক সকাল ১০টা ১০:৩০ এই সময়তে কিন্তু আমাদের পুরোহিত মশাই এসেছেন। মানে যিনি আমাদের কুলপুরোহিত উনি সব আমাদের পূজা অর্চনা সবকিছু করেন। এবার যেহেতু বাবা মারা গিয়েছে তো তার যে শ্রাদ্ধক্রিয়াদি সেই সমস্ত ডেট উনি বলবেন। তো সেই জন্য কিন্তু সেই দিন পুরোহিত মশাই এসেছেন। এবার উনি যখন মানে পঞ্জিকা দেখে আরকি সব টাইমটা গণনা করছে মানে যে সময়টায় উনি মারা গেছেন সেই টাইমটা গণনা করে আরকি উনি দেখছেন। তো তখন উনি জানান যে বাবার যে মৃত্যুকালীন সময়টা মানে যে সময় উনি মারা গিয়েছেন, সেই সময়তে উনি দোষ পেয়েছেন এবং উনার ত্রিপাদ দোষ মানে উনি ৩ পোয়া দোষ পেয়েছেন। এবার এইটা শোনা মাত্রই না মানে মা কিন্তু খুব ভীষণভাবে রিঅ্যাক্ট করে বসে। মানে মা বলছে যে, "উনি এত ভালো মানুষ ছিলেন, সে কি করে দোষ পেতে পারে?" এবার মা তো এই মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতেই পারছিলেন না। তার উপরে যখন এইসব কথা শুনছে, মানে মায়ের মনের উপরে একটা খুব বাজেভাবে চাপ সৃষ্টি করছে। তো সেইজন্য মা কান্নাকাটি করছে আর এইসব কথা তখন বলছে। তো যাই হোক এবার পুরোহিত মশাই তখন বলেন যে, যেহেতু উনি দোষ পেয়েছেন মানে এবং সেই দোষটা কিন্তু ত্রিপাদ দোষ ছিল, মানে ৩ পোয়া দোষ। তো সেই জন্য উনি বলেন যে এই দোষটা কিন্তু কাটাতে হবে। না হলে ফ্যামিলির উপর একটা খুব নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। তো তখন দাদাভাই বলছে আমি বলি যে, "ঠিক আছে আপনি যা, যা বলবেন আমরা তাহলে সেটাই করব।" তো তখন পুরোহিত মশাই বলেন যে, "আগে এই শ্রাদ্ধক্রিয়াদি মিটে যাক তারপর একটা ভালো দিন দেখে মানে এই দোষ কাটানোর উপলক্ষে একটি কালীপুজো বাড়িতে দিতে হবে।" তো আমরা কিন্তু সেই কথা মতো রাজি হয়ে যাই। এবার এই যে মৃত্যুকালীন সময়ে বাবা দোষ পেয়েছিলেন, তো এই কথাটা বাড়ির লোকজন যখন শোনে, তো মানে আরো যারা আরকি ভাড়াটিয়ার ফ্যামিলি ছিল এবং মানে আরো আত্মীয়স্বজন অনেকেই তো বাড়িতে ছিল। তো সবাই কিন্তু তখন মানে সবার মনের মধ্যে একটা অজানা ভয় সৃষ্টি হয়ে যায়। মানে সবাই তখন বলতে থাকে যে, "এই মৃত্যুকালীন সময়ে দোষ পাওয়াটা খুব একটা ভালো জিনিস নয়। যত তাড়াতাড়ি সম্ভব তুই এটা কাটিয়ে দিস।" মানে দাদাভাই বলছে আমাকে এই কথাটা তখন সবাই বলে। এবার আমিও তখন বলি যে, "হ্যাঁ, এইসব শ্রাদ্ধক্রিয়াদি মিটে গেলে আমি এই দোষটা কাটিয়ে দেব।" তো সেই দিন দুপুরবেলাতে কিন্তু একটি ঘটনা ঘটে। সেটা হলো তখন দুপুর ওই ১টা ১:৩০ এরকম বাজছে। এবার দাদাভাই বলছে যে, "আমি কিন্তু তখন উঠোনেই বসেছিলাম। মানে উঠোনে একটা ওই চৌকি মতো পাতা আছে তো ওখানটা করে বসেছিলাম। কারণ হরদমই কেউ না কেউ আসছে যেহেতু তো সবার সাথেই কথা বলছি। তো সেইরকম আমি কিন্তু উঠোনে বসেছিলাম। তো হঠাৎ করে মানে আমি তখন কথা বলছি, ঠিক এমন সময়তে হঠাৎ করে কিন্তু একটা বিকট জোরে চিৎকার। দাদাভাই বলছে, "আমি মনোযোগ দিয়ে একজনের সাথে কথা বলছিলাম। তো ওরকম একটা ভয়ংকর চিৎকারে না মানে কয়েক মুহূর্তের জন্য আমি থেমে যাই। এবং মানে শুধুমাত্র আমি বলে নয়, ওখানে যারাই ছিল সবাই কিন্তু একদম পুরো থতমত খেয়ে গেছে যে, "কি ব্যাপার এত জোরে কে চিৎকার করল?" এবং তারপর যখন বিষয়টা একটু ধাতস্থ হয়, সবাই কিন্তু তখন বুঝতে পারে যে ওই আওয়াজটা মানে ওই যে চিৎকারের আওয়াজটা কিন্তু সিঁড়ির দিক থেকে এসেছে। এবার এটা বোঝা মাত্রই দাদাভাই বলছে আমি কিন্তু ছুটে যাই সিঁড়ির দিকে। তার কারণ হচ্ছে বাড়িতে এমনিতে একটা এত বড় বিপদ হয়ে গেছে। তারপর এরকম একটা চিৎকার শুনে তখন আমি ভাবি যে আবার কার কোনো বিপদ হলো কিনা? তো এইসব মানে ভেবেই আমি আর কোনো দিকে না তাকিয়ে আমি কিন্তু সিঁড়ির দিকে ছুটি। এবং আমার ওয়াইফও যায় সঙ্গে, সঙ্গে। তো আমরা যখন মানে সিঁড়ি দিয়ে উঠেছি, দাদাভাই বলছে আমাদের সিঁড়ির প্যাটার্নটা হচ্ছে মানে একবার সোজা এরকম উঠে গিয়ে একটা চাতাল টাইপের জায়গা এবং সেখান থেকে একটা টার্নিং ঘুরে আরেকটা সিঁড়ির রো আছে এবং তারপরে হচ্ছে ছাদটা। তো আমরা যখন মানে ওই যে চাতালের জায়গায় গিয়ে পৌঁছেছি এবং তারপর যখন আমরা ছাদের দিকে ওঠার যে মানে যে সিঁড়ির রোটা ওইটা যখন উঠবো, তখন দেখছি আমাদেরই ভাড়াটিয়া একজন কাকিমা, সে মানে ওই সিঁড়ির দরজার মুখে মানে বসে আছে এবং সেই সিঁড়ির যে দরজাটা সেটাকে উনি এক হাত দিয়ে ধরে আছেন। আর উনি হয়তো জামাকাপড় তুলতে গিয়েছিলেন ছাদে মানে ওনাকে দেখে বোঝা যাচ্ছে। মানে ওনার শুকনো জামাকাপড়গুলো সব কিন্তু সিঁড়িতে একদম পুরো লন্ডভন্ড হয়ে ছিটিয়ে পড়ে আছে। এবার আমরা যখন ওনাকে ওইভাবে দেখেছি, এবার ন্যাচারালি যে কেউ ভাববে যে উনি হয়তো সিঁড়িতে পড়ে গিয়েছেন বা কিছু। তো আমরাও কিন্তু সেটাই ভাবি যে উনি হয়তো ডিসব্যালেন্স হয়ে গিয়ে কোনোভাবে পড়ে গেছেন। তো এই ভেবে কিন্তু আমরা ছুটে ওই কাকিমার কাছে যাই এবং কাকিমাকে তখন জিজ্ঞাসা করছি যে, "কি ব্যাপার কাকিমা তুমি কি পড়ে গিয়েছো? তোমার কি কোথাও ব্যথা লেগেছে?" মানে যেরকম হয় একটা মানুষকে যেরকমভাবে মানুষ জিজ্ঞাসা করে।
তো এবার দেখছি মানে কাকিমা কিন্তু কোনো কথা বলছে না। কাকিমা ঠিক ফ্যাল করে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। এবার আমরা তখন চিৎকার করে মানে নিচে যারা আরো আছে তাদের সবাইকে ডাকছি। তো সবাই কিন্তু তখন ছুটে এসছে। মানে আরো যারা ভাড়াটিয়ার লোকজন ছিল, তারপর আরো মানে আমাদের বাড়িতেও তখন আত্মীয়স্বজন প্রচুর। তো বেশ অনেকেই কিন্তু তখন ছুটে এসেছে। এবার সবাই ছুটে এসে দেখছে যে কাকিমার কিন্তু ওরকম একটা অবস্থা। মানে কাকিমা এক হাত দিয়ে কিন্তু সেই যে ছাদের যে দরজাটা সেটাকে উনি ধরে আছেন। এবং যেখানটা থেকে আরকি সিঁড়িটা স্টার্ট হচ্ছে ছাদের পর, তো ওখানটা করে উনি বসে অদ্ভুতভাবে যেন সবার দিকে ফ্যাল করে তাকাচ্ছেন। তো এরপর অনেকবার যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে, "কি করে তুমি পড়ে গেলে বা তোমার কোথাও লেগেছে কিনা?" এবার সবাই যখন দেখছে যে উনি কিছু বলতে পারছেন না, তো সবাই মিলে তখন ওনাকে ধরে উনার ঘরে নিয়ে যাওয়া হয়। তো এরপর উনার চোখে মুখে অনেকবার মানে জল-টল দেওয়া হয়। তো তাও দেখা যাচ্ছে মানে উনি কিন্তু কিছুই বলছেন না। মানে উনি মানে চুপচাপ এক জায়গাতে, মানে উনাকে বসিয়ে দেওয়া হয়েছে, উনি কিন্তু চুপচাপ এক জায়গায় বসিয়ে সবার দিকে তাকাচ্ছেন। তো এইভাবে ১-১.৫ ঘন্টা মতো উনি কিন্তু একদম পুরো চুপচাপ ছিলেন। তো তারপর ধীরে যখন উনি একটু স্বাভাবিক হয়েছেন, মানে উনাকে কিন্তু দেখে বোঝা যাচ্ছিল যে উনি কোনো কারণে হয়তো খুব শক পেয়ে গেছেন। তো যে কারণে হয়তো উনি কোনো কথা বলতে পারছেন না। তো আমরা অপেক্ষা করছিলাম যে উনি যাতে একটু স্বাভাবিক হন। তো এরপর মানে বেশ কিছুক্ষণ পর উনি যখন একটু স্বাভাবিক হয়েছেন, তখন উনি যে কথাগুলো বলতে শুরু করেন সেটা শুনে না মানে আমরা কখনো এক্সপেক্টই করিনি যে উনি এরকম কিছু আমাদেরকে বলতে পারেন। উনি বলছেন যে, "আমি সকালে যেরকম জামাকাপড় কেচে ছাদে মেলতে গিয়েছিলাম ওরকম মেলে এসছিলাম। তো এরপর দুপুরের দিকে যখন আমি জামাকাপড়গুলো তুলতে গেছি, তো তখন এবার আমার মনে কিন্তু কোনো রকমের কোনো ভয় বা কোনো যে একটা আতঙ্ক এসব কিন্তু কিছুই ছিল না, বা এইসব বিষয় নিয়ে আমি কিছু ভাবিওনি। আমি আমার মতো ছাদে গিয়েছি জামাকাপড় তুলতে। তো এরপর আমি যখন সব জামাকাপড়গুলো তোলা হয়ে গেছে, তো উনি আমাকে বলছেন, মানে দাদাভাই বলছে আমাকে, উনি বলছেন যে, "আমি যখন তোর কাকুর লুঙ্গিটা মানে অন্য সাইডের একটি তারে মেলা ছিল ওই লুঙ্গিটা। তো ওটা যখন আমি তুলতে গিয়েছি এবং চারিদিকে কিন্তু একদম পুরো ঠাঁঠা রোদ এবং কোথাও কোনো বাতাস নেই, কিচ্ছু না। তো আমি যখন মানে যে মুহূর্তে আরকি লুঙ্গিটাকে তুলবো বলে আমি এগিয়েছি, তো দাদাভাই বলছে কাকিমাটা আমাকে বলছে যে হঠাৎ করে মনে হলো যেন ঠিক আমার ওপর দিয়ে একটা দমকা ঠান্ডা শীতল বাতাস এসে যেন মানে আমাকে ভেদ করে সেই লুঙ্গির ওপর দিয়ে যেন চলে গেল, এবং সেই লুঙ্গিটা একদম পুরো উড়ে গিয়ে ছাদের সেই কার্নিসে গিয়ে পড়ল। তো এবার কাকিমা বলছে যে মুহূর্তে এই জিনিসটা হয়েছে না মানে আমি না রীতিমতো একদম অবাক। তার কারণ হচ্ছে আশেপাশে কোথাও কোনো বাতাস নেই। একদম মানে রোদে চারিদিকে একদম ভর্তি। তো সেখানে এরকম একটা ঠান্ডা বাতাস মনে হলো যেন ফ্রিজার, ডিপ ফ্রিজার খুললে যেরকম একটা ঠান্ডা শীতল বাতাস লাগে আমাদের গায়ে। তো ঐরকম একটা বাতাস কোথার থেকে এলো এবং সেটা এমনভাবে লাগলো লুঙ্গিটা পুরো উড়ে গিয়ে সেই ছাদের কার্নিশে ঝুলতে লাগলো। তো যে জিনিসটায় কিন্তু কাকিমা প্রচণ্ড ভয় পায়। তো কাকিমা কি করেছে, উনি তাড়াতাড়ি সেই লুঙ্গিটাকে ওখান থেকে তুলে নিয়ে উনি কিন্তু মানে এদিক ওদিক তাকান এবং উনি দেখেন যে না, ছাদের কোত্থাও কেউ নেই এবং গোটা ছাদ রীতিমতো ধুধু মাঠের মতো ফাঁকা। তো যেটা দেখে উনার কিন্তু গাটা একদম পুরো ভারী হয়ে যায়। উনি কি করেছেন, উনি আর কোনো দিকে না তাকিয়ে তখন মানে তাড়াতাড়ি উনি ছাদ থেকে নামতে গিয়েছেন। এবার এতটুকু পর্যন্তও কিন্তু বিষয়টা ঠিক ছিল যে হতেই পারে হয়তো কোথাও থেকে বাতাসটা এসেছে। মানে এটা যদি নিজের মনকে বোঝানোও যেত, কিন্তু এরপর যে জিনিসটা কাকিমার সাথে হয়, সেটা শুনে না মানে আমরা তখন রীতিমতো অবাক যে কাকিমা এটা কি বলছেন? কাকিমা বলছে যে আমি যখন তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামছি, সেই সময়তে আমার পেছনে চুলের যে খোঁপাটা, সেই খোঁপাটা ধরে মনে হলো যেন কেউ হ্যাঁচকা টান মেরে আমাকে পেছন দিকে ফেলে দিল। এবং সেই মুহূর্তে আমি তখন নিজেকে সামলাতে না পেরে ওইখানটা করে বসে পড়ি। এবং তখন আমি এতটা পরিমাণে ভয় পাই, তার কারণ হচ্ছে ছাদে কিন্তু কেউ ছিল না এবং কারোর থাকার কিন্তু কথাও নয়। তাহলে সেই মুহূর্তে আমার চুল ধরে ওইভাবে কে টানলো? তো আমি তখন এতটা ভয় পাই, আমি কিন্তু ভয়ে বিকর্জন এরকম চিৎকার করে উঠি। তো দাদাভাই বলছে সেই চিৎকার শুনেই তো আমরা তখন গিয়েছিলাম। তো এবার তখন কাকিমা বলে যে, "বাবা তুই তাড়াতাড়ি কিন্তু এই দোষের পুজোটা তোর বাবার দিয়ে দে। আমার মনে হয় মানে এই বাড়িতে কিছু একটা গন্ডগোল হচ্ছে।" এবার সেই মুহূর্তে কিন্তু উনার ঘর ভর্তি লোকজন, মানে সবাই তখন মোটামুটি জড়ো হয়ে গেছে বাড়ির। তো সবাই যখন উনার কাছ থেকে কথাটা শুনেছে, তো সবারই একটা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে সত্যিই যখন এরকম একটা ঘটনা ঘটেছে তার মানে বাড়িতে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো দাদাভাই বলছে আমি তখন বিষয়টাকে কোনোভাবে একটু স্বাভাবিক করি। তার কারণ হচ্ছে ওই টপিকে কথা বলতে আমার আর তখন ভালো লাগছিল না। আমার তখন মনে হচ্ছিল যে মানে বাবা যিনি এত ভালো মানুষ ছিলেন, তিনি এরকম কোনো কাজ করতে পারেন? মানে আমার মনে তখন শুধু এটাই চলছে। তো যাই হোক সেই মুহূর্তটা তো কাটে। কিন্তু তারপর থেকে একটা জিনিস আমি লক্ষ্য করি যে কাকিমা কিন্তু প্রচণ্ড ভয়ে থাকতেন। মানে যার সাথে এই জিনিসটা ঘটেছিল উনি কিন্তু বেশ ভয়ে থাকতেন। উনি সেরকম খুব একটা ঘর থেকে বেরোতেন না
এবং সন্ধ্যের দিকে উনি যদি বাইরেও বেরোতেন ওনার সঙ্গে ওনার মেয়েকে কিন্তু রাখতেন, মানে উনি একা চলাফেরা করতে প্রচণ্ড ভয় পেতেন। এবার অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে তখন বলতে শুরু করে যে যে বাড়িতে এরকম হনুমানজির মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং যেটা কিন্তু আমাদের বাড়ির একদম সদর দরজার ডান দিকেই, মানে এন্ট্রান্সে ঢোকার মুখেই কিন্তু আমাদের সেই হনুমানজির মূর্তিটা সবারই চোখে পড়বে, তো সেই বাড়িতে এরকম কিছু ভৌতিক কার্যকলাপ কি করে ঘটতে পারে, মানে এটা কিন্তু সবারই মনে একটা প্রশ্ন তখন। তো যাই হোক, এরপর কিন্তু 2 দিন কেটে যায়। তো 2 দিন কোনো রকমের কোনো প্রবলেম হয় না। তো এরপর 7 নম্বর দিন, মানে অশৌচের তখন 7 নম্বর দিন চলছে। তো সেই দিন কি হয়েছে, সন্ধ্যেবেলাতে আমার মেয়েকে আমার ওয়াইফ তখন খাইয়ে দেয়, ওই 6টা 6:30 হবে এরকম সময়তে খাইয়ে দেয়ে ও ঘরে শুইয়ে রেখেও বাইরে বেরিয়ে এসেছে। এবার কি হয়, মানে সারাদিন যেহেতু লোকজন হরদমই বাড়িতে আসছে যাচ্ছে, তো যে কারণে এবার বাচ্চা মেয়ে, তো তার ঠিকঠাক মতো ঘুম হতো না। তো সেই জন্য আমার ওয়াইফ কি করে, সন্ধ্যের দিকে একটু তখন ফাঁকা ফাঁকা হয়েছে, তো ও তখন ওকে খাইয়ে ওই চারিদিকে, মানে বিছানার চারিদিকে বালিশ দিয়ে যাতে ও পড়ে না যায় সেই জন্য ওকে বালিশ টালিশ দিয়ে শুইয়ে রেখে কেবলেও বাইরে বেরিয়ে এসছে। আর দাদাভাই বলছে সেই মুহূর্তে আমার বাবার একজন খুব কাছের বন্ধু আর কি, তো সে আর তার ওয়াইফ, তারা দুজন মিলে দেখা করতে এসেছিল আমাদের বাড়িতে, মানে বাবার এরকম মৃত্যুর খবরটা পেয়ে ওনারা আর কি এসেছিলেন। তো আমি কি করেছি, আমি তখন আমাদের উঠোনের ওপরে একটু উঁচু বারান্দা মতো আছে সেইখানটা করে দাঁড়িয়ে কিন্তু ওনাদের সাথে আমি কথা বলছি, এবং আমার মুখটা হচ্ছে উঠোনের দিকে কিন্তু, এবং পেছন করে আছে আমি ঘরের দিকে। তো আমার ওয়াইফও তখন, মানে আমার মেয়েকে ওখানে শুইয়ে রেখে কেবলে ঘর থেকে বেরিয়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। এবার যে কাকু কাকিমা এসেছিলেন তারা কিন্তু মুখ করে আছে আমাদের ঘরের দিকে, মানে আমরা যেহেতু উঠোনের দিকে মুখ করে আছি, তো ন্যাচারালি ওনারা যখন আমাদের সাথে কথা বলছেন তো তাদের মুখটা আমাদের ঘরের দিকেই হবে। এবার যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু ওই কাকিমা দেখতে পান। তো এবার আমরা ওনাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি, তো এই কাকিমা তখন লক্ষ্য করেন, এবার আমাদের ঘরের কিন্তু দুদিকে দুটো পর্দা ছিল, ওই পর্দার ফাঁক দিয়ে মানে ঘরটা মোটামুটি দেখা যাচ্ছে। তো উনি দেখছেন যে ঘরের ভেতর থেকে একটা কুচকুচে কালো বিড়াল টাইপের একটা জন্তু, এবং সেটা বিড়াল বললেও ভুল হবে, তার কারণ হচ্ছে যে ওর আকারটা বেশ অনেকটা বড়, এবং মানে একটা অদ্ভুত টাইপের দেখতে একটা জন্তু সেই ঘর থেকে এক পা করে যেন বেরিয়ে আসছে বাইরে। এবার সেই কাকিমাটা কিন্তু এই জিনিসটা দেখছে। তো উনি দেখছেন সেই জন্তুটা ঠিক আস্তে আস্তে বেরিয়ে এসে আমার ওয়াইফের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। এবার বাড়িতে তখন পর্যাপ্ত পরিমাণে আলো জ্বলছে, তার কারণ হচ্ছে মানে ঘরে আলো জ্বলছে, বারান্দায় উঠোনে চারিদিকে আলো। তো উনি কিন্তু একদম পুরো স্পষ্ট এই জিনিসটা দেখছেন, এবং উনি দেখছেন যে সেই অদ্ভুত টাইপের দেখতে জন্তুটা কাকিমার দিকে যেন ভীষণ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার এইটা দেখা মাত্রই না কাকিমা একটা বিকট জোরে চিৎকার করে ওঠে, মানে কাকিমা তখন এতটাই ভয় পেয়ে যায় সেই জন্তুটাকে দেখে, উনি কিন্তু ভয় পেয়ে ওরকমভাবে চিৎকার করে ওঠেন, এবং যে মুহূর্তে উনি চিৎকারটা করেছেন আমার মেয়ে কিন্তু উইদিন সেকেন্ডের মধ্যে ঘরে কেঁদে ওঠে। এবার আমরা না, মানে ওই কয়েক মুহূর্তের মধ্যে আমরা যেহেতু মন দিয়ে কথা বলছিলাম, তো কয়েক মুহূর্তের মধ্যে ওরকম দুটো শব্দতে না, মানে আমরা রীতিমতো চমকে গেছি। এবার কি হয়, এবার মেয়ে যখন ওরকমভাবে কেঁদে উঠেছে, ওরকম বিকট চিৎকার করে যখন ও কেঁদে ওঠে, আমরা তখন ছুটে কিন্তু ঘরের মধ্যে চলে যাই, এবং তখন কিন্তু এটা মাথাতেও নেই যে কাকিমা কেন ওইভাবে চিৎকার করেছেন। এবার প্রথমত যেহেতু মেয়ে ওইভাবে কেঁদে উঠেছে, আমাদের মাথায় বিষয়টা আর ছিলও না। তো আমরা কিন্তু তড়িঘড়ি ঘরের মধ্যে ছুটে যাই, এবং আমাদের পেছন পেছন কিন্তু সেই কাকু কাকিমাও ঘরের মধ্যে ঢোকে। এবার কাকিমা তো এই দৃশ্যটা দেখেছিল যে ঘর থেকে ওরকম একটা অদ্ভুত টাইপের জন্তু বেরিয়ে আসছে, এবং তারপর আমার মেয়ে কেঁদে উঠেছে, তো উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন যে ওই কারণে হয়তো বাচ্চাটা এইভাবে কেঁদে উঠেছে। তো এবার আমরা যখন ঘরের মধ্যে ঢুকেছি, আমরা যে দৃশ্যটা দেখি, আমরা দেখে না মানে রীতিমতো আমাদের গাটা পুরো শিউরে ওঠে। আমি, আমার ওয়াইফ, সেই কাকু কাকিমা আমরা প্রত্যেকে এটা দেখি যে আমার মেয়ে শুয়ে আছে খাটের মধ্যে, কিন্তু ওর ডান গালের পোর্শনটাতে 3টে বড় বড় পুরো নোকের দাগ, এবং সেই নোকের দাগটা ঠিক এতটাই ডিপলি ভাবে মানে কেটে গেছে, ওখান থেকে রীতিমতো ব্লিড হচ্ছে। এবার এটা দেখে না, মানে আমরা তখন অবাক যে এটা কি করে সম্ভব, আর মেয়ে তখন একদম পুরো চিৎকার দিয়ে কাঁদছে। এবার বাচ্চাদের নিজেদের হাতের নখেও যদি এটা চিড়ে যায়, এটা কখনো পসিবল না, তার কারণ হচ্ছে বাচ্চাদের নখ এতটাও ধারালো হবে না। এবার আমরা না তখনও পর্যন্ত ভেবে যাচ্ছি যে এই ঘটনাটা কি করে ঘটলো। তো তখন সেই যে কাকিমা যিনি আর কি মানে এসেছিলেন আমাদের বাড়িতে, তো সেই কাকিমা তখন বলেন যে আমি কিছুক্ষণ আগে ঘর থেকে এরকম একটা অদ্ভুত টাইপের দেখতে জন্তুকে আমি বেরোতে দেখলাম, এবং সেই জন্তুটা বেরিয়ে এসে তোমার ওয়াইফের পায়ের কাছে এসে দাঁড়িয়েছিল, মানে উনি আর কি যেটা দেখেছেন উনি কিন্তু আমাদেরকে এই বিষয়টা বলেন। এবার এই কথাটা শোনা মাত্রই দাদাভাই বলছে আমরা না প্রচণ্ড অবাক হয়ে যায়, তার কারণ হচ্ছে
আমাদের বাড়িতে আজ পর্যন্ত আমরা কোনো মানে এই ধরনের দেখতে কোনো বিড়াল বা এরকম কিছু কিন্তু আমরা কোনোদিনই দেখিনি। তো তার মধ্যে কাকিমা যে কথাটা দাবি করছে উনি তো আর মিথ্যে কথা বলবেন না। তো তখন কি করি আমরা কিন্তু গোটা বাড়ি একদম তন্ন, তন্ন করে খুঁজি। মানে উনি যেরকম দেখতে আরকি বলছেন, এরকম একটা অদ্ভুত টাইপের দেখতে জন্তু, বিড়ালের মতো দেখতে কিন্তু বেশ বড় সাইজের। এবার এরকম একটা দেখতে জন্তু যদি সত্যি করে বাড়িতে থাকে তাহলে নিশ্চয়ই এটা ভীষণই ভয়ের ব্যাপার। তো আমরা কি করি আমরা কিন্তু একদম তন্ন, তন্ন করে গোটা বাড়ি খুঁজে ফেলি। কিন্তু কোথাও আমরা কিচ্ছু দেখতে পাই না। এবার কাকিমা যখন সেই বিড়াল টাইপের জন্তুটাকে দেখেছিল, কাকিমা বলছে যে উনি যখন চিৎকার করে ওঠেন, তখন নাকি মানে সেই বিড়ালটা ওখান থেকে পুরো একদম হাওয়ার মতো মিলিয়ে যায়। মানে উনি কিন্তু এই কথাটা আমাদেরকে বলেন। এবার উনি মানে সেই যে ভদ্রমহিলা কাকিমা উনি মানে বুঝতে পেরেছিলেন হয়তো এটা অন্য কোনো ব্যাপার, এটা সাধারণ কোনো পশু নয়, এটা অন্য কোনো জিনিস। তো উনি তো প্রচণ্ডই ভয় পেয়ে যান এবং উনি তখন বলেন যে, "তোমরা খুব সাবধানে থেকো। কারণ যে জিনিসটা আমি দেখলাম এবং বাচ্চাটার যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক বিষয় নয় এবং আমার মনে হয় যেটা আমি দেখেছি এটা কোনো সাধারণ পশুও নয়।" তো যাই হোক ওনারা তো চলে যান। কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেল এরপর তো মানে অনেক কষ্টে মানে আমার বাচ্চার তো তখন কান্না থামে। তো আমরা তো ডক্টরের কাছে নিয়ে যাই। উনি ফার্স্ট এড করে দেন। তো তারপর ধীরে, ধীরে বাচ্চা তখন ঘুমিয়ে যায়। এবার সবার মনের মধ্যেই কিন্তু একটা আতঙ্ক আরো জাঁকিয়ে বসেছে। তার কারণ হচ্ছে পরপর দুটো ইনসিডেন্ট। ১ম ওই যে আমাদের ভাড়াটিয়া কাকিমার সাথেও একটা ঘটনা ঘটেছিল। তার দুদিন পরেই আমার মেয়ের সাথে এরকম একটা জিনিস ঘটল। তো আমার মাও কিন্তু তখন মানে এই বিষয়টাতে একটু মানে নড়ে চড়ে বসেন এবং উনি তখন বলেন যে, "তুই একবার সেই পুরোহিত মশাইকে খবর দে যে এরকম বাড়িতে কিছু ঘটনা ঘটছে।" তো দাদাভাই বলছে সেইদিনই রাত্রিবেলা আমি পুরোহিত মশাইকে ফোন করি আসার জন্য। তো তার পরের দিন কিন্তু উনি আসেন সকালবেলায় এবং উনি আসার পর আমার মা, আমি আমরা প্রত্যেকেই ওনাকে কিন্তু পুরো বিষয়টা বলি যে এরকম, এরকম জিনিস বাড়িতে ঘটছে। তো কি করা যায়? তার কারণ হচ্ছে মানে তখনও পর্যন্ত অসহজ পর্ব মেটেনি, শ্রাদ্ধ ক্রিয়াদি হয়নি, কিছুই হয়নি। তো বাড়ির মধ্যে যদি এরকম কিছু জিনিস ঘটে প্রত্যেকেই একটা ভয় পেয়ে যাবে। তো উনি তখন বলেন যে, "দেখুন এই মুহূর্তে তো কিছু করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে প্রথমত ওনার শ্রাদ্ধ ক্রিয়াদিটাই মেইন মানে ওটাই আগে হওয়া উচিত। তারপর যে মানে আমি কালীপুজোর কথা বলেছিলাম, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু সেই পুজোটা দিয়ে দেবেন। মানে উনার বাৎসরিক কাজটা হবে ৪৫ দিনে। তো তারপরে আপনাদেরকে কিন্তু সেই পুজোটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এবং উনি এটাও বলেন যে যতদিন না পর্যন্ত শ্রাদ্ধক্রিয়াদি মিটছে, আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন। এবং মানে এই বাচ্চাকে বিশেষ করে বাচ্চাকে যেন আপনারা খুব মানে সাবধানে চোখে, চোখে রাখবেন। তো দাদাভাই বলছে সেই কথা মতো আমরা বাকি যে কটা দিন আরকি ছিল আমাদের অশৌচের সেই কটা দিন কাটাই এবং যথারীতি কিন্তু শ্রাদ্ধের দিন এগিয়ে আসে। এবার শ্রাদ্ধের দিন সকাল থেকেই সবাই ব্যস্ত যে যার মতো কাজ করছে। তো দাদাভাই বলছে আমি তখন আর কিছুক্ষণ পরে আরকি শ্রাদ্ধতে বসবো। তো সেইরকম সব জিনিসপত্রগুলো আমার ওয়াইফ কিন্তু ঘর থেকে হাতে, হাতে এগিয়ে দিচ্ছিল। হঠাৎ করে মানে আমি তখন বসেছি কাজে, হঠাৎ করে কিন্তু মানে ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ। এবার আমি তখন ওখানে বসে ভাবছি যে কি ব্যাপার হলো? ঘরে এত চিৎকার চেঁচামেচি কিসের? তো তখন আমি কিন্তু উঠে ঘরের মধ্যে যাই এবং গিয়ে যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমি একদম রীতিমতো অবাক। আমি গিয়ে দেখছি যে আমার ওয়াইফের হাতের তালু বেশ অনেকটা ডিপ ভাবে কেটে গেছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। এবার এটা দেখা মাত্র আমি তখন বলছি যে, "এটা কি করে হলো?" মানে কিছুক্ষণ আগে ও তো সব জিনিসপত্রগুলো ঘর থেকে দিচ্ছিল। আবার সবাই বয়ে, বয়ে নিয়ে এসে মানে উঠোনে যেখানটা করে কাজ হচ্ছে, সেখানটা করে সবাই এনে দিচ্ছিল। তো হঠাৎ করে এরকম একটা এত বড় দুর্ঘটনা কি করে হলো? তখন আমার ওয়াইফ বলছে যে, "আমি সব জিনিসপত্রগুলো দিচ্ছিলাম। এবার বঁটিটা কিন্তু ওই টেবিলের একটু উঁচুতে একটা কর্নার সাইডে রাখা ছিল।" ও বলছে ওখান থেকে বঁটিটা পড়ার কোনো স্কোপই নেই বা টেবিলে যে কেউ ধাক্কা দিয়েছে বা কিছু বঁটিটা যে ওখান থেকে পড়ে যাবে, সেরকম কিন্তু কোনো চান্সই নেই। ও বলছে আমি জিনিসগুলো দিচ্ছি হঠাৎ করে মানে কি করে জানি না সেই বঁটিটা আমার পুরো একদম হাতের উপরে এসে পড়ে এবং এতটা কেটে গেছে তখন দাদাভাই বলছে পুরো রক্তে ঘর ভেসে যাচ্ছে। তো তখন আমি তো বলি যে আমি ওকে নিয়ে হসপিটালে যাবো। এবার সবাই তখন বারণ করতে শুরু করে যেহেতু তখন শ্রাদ্ধতে বসার সময় হয়ে যাচ্ছে। তো দাদাভাই বলছে আমার তখন আর কোনো কিছু ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল যে ওর আগে ট্রিটমেন্ট করাটা দরকার। শ্রাদ্ধতে না হয় কিছুক্ষণ পরেও আমি বসবো। তো আমি আর কারোর কথা না শুনে ওকে ওই অবস্থাতে নিয়ে কিন্তু আমি হসপিটালে যাই। তো তারপর আমার ওয়াইফের হাতে কিন্তু ৪ টে স্টিচ পড়ে। মানে বুঝতে পারছো যে কতটা কেটে গেছিল। তো এরপর তো আমার ওয়াইফকে বাড়ি নিয়ে আসি এবং তারপর কিন্তু আমি শ্রাদ্ধতে বসি। তো এরপর শ্রাদ্ধ ক্রিয়াদি সবকিছু মিটে যায়। কিন্তু দাদাভাই বলছে আমার মনের মধ্যে কিন্তু মানে তখন আরো অশান্তিটা বেড়ে গেছে যে এরকম একের পর এক দুর্ঘটনা বাড়ির মধ্যে ঘটছে। ১ম ওরকম ওই কাকিমার সাথে ঘটলো, ভাড়াটিয়া কাকিমার সাথে, তারপর আমার মেয়ের সাথে, তারপর আজকে এরকম শ্রাদ্ধের দিনে আমার ওয়াইফের সাথে ঘটলো। মানে জিনিসটা কি হচ্ছে? এরকম কেন হচ্ছে? এবার সেই দিন ওই ঘটনাটা ঘটার পর কিন্তু আমার ওয়াইফও মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তার কারণ হচ্ছে মানে পরপর এরকম ঘটনাগুলো যেহেতু ঘটছে, এবার
এখন যেহেতু বাড়িতে এরকম মানে শ্রাদ্ধের অনুষ্ঠান, তারপর খাওয়া দাওয়ার অনুষ্ঠান সবের জন্য আত্মীয় স্বজন রয়েছে ঠিকই, কিন্তু তারপর যখন সবাই চলে যাবে তো তখন আমার ওয়াইফ আমার মানে মেয়েকে নিয়ে কি করে থাকবে? মা তো মায়ের নিজের মতো ঘরে থাকবে, আমি অফিসে চলে যাব। এবার আমার ওয়াইফ কিন্তু তখন বাড়িতে থাকতে ভয় পাচ্ছিল, তো যে কারণে পুরোহিত মশাইয়ের সাথে এই বিষয়ে কথা বলা হয় যে এখন তো সবে শ্রাদ্ধ শান্তি মিটলো, কিন্তু এরপর যখন আর কি ওই ৪৫ দিনের বাৎসরিক কাজটা হবে তারপরেই তো সেই দোষের যে পুজোটা, মা কালীর পুজোটা সেটা দেওয়া হবে। এবার সেটা তো অনেক দেরি আছে, কিন্তু এই যে ১২ দিনের মধ্যে, যে ১২ দিনের অশৌচের মধ্যে যে ঘটনাগুলো বাড়ির মধ্যে ঘটলো এবং প্রতিটা ঘটনাতেই কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। তো এবার ন্যাচারালি যে কোনো মানুষের বাড়িতে থাকতে ভয় লাগবে। তো তখন পুরোহিত মশাইকে যখন বলা হয় যে এটার কি সলিউশন, মানে এই কটা দিন আমরা কি করে থাকবো? তো তখন উনি বলেন যে তোমাদের যদি অন্য কোনো অপশন থাকে তাহলে এই কটা দিন তোমরা যেহেতু থাকতে বাড়িতে ভয় পাচ্ছ, তো এই কটা দিন তোমরা অন্য জায়গায় থাকতে পারো। তো এবার আমার শ্বশুরবাড়ি আমি আগেই বলেছিলাম, যেহেতু মানে আমাদের পাড়ার ২ টো পাড়ার পরেই হচ্ছে আমাদের শ্বশুরবাড়িটা। তো সেই জন্য আমরা তখন ডিসাইড করি যে আমরা ওখানে গিয়ে এই যে ১ টা মাস থাকবো। তো সেই মতো মানে সবকিছু কাজকর্ম মিটে যায়। তারপর যে খাওয়া-দাওয়ার অনুষ্ঠানটা সেটাও মিটে যায়। তো তারপরেই কিন্তু আমার ওয়াইফ, আমার মা, আমার মেয়ে, আমি আমরা ৪ জন মিলে কিন্তু আমাদের শ্বশুরবাড়ি থেকে উঠি। মানে এক প্রকার বলতে পারো যে বাধ্য হয়ে আমাদেরকে ওই বাড়ি ছেড়ে তখন ওদের বাড়ি থেকে উঠতে হয়। তার কারণ হচ্ছে যেরকম ঘটনাগুলো ঘটছিল আমার ওয়াইফ প্রচন্ড ভয় পেয়ে যায় যে মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে? এবার যেহেতু আমাদের বাড়িতে ভাড়াটিয়েরা ছিল, তো যে কারণে আমাদের খুব একটা প্রবলেম হয়নি। আমরা আমাদের ঘরগুলোতে তালা মেরে চলে যাই। তো দাদাভাই বলছে আমি প্রতিদিন সকালবেলায় এসে একবার আমাদের বাড়িটা দেখে যেতাম। তো এইভাবে কিন্তু ১ টা মাস আমরা কাটিয়ে ফেলি। এবার তারপর যখন ৪৫ দিনের সেই বাৎসরিক কাজটা আর কি এগিয়ে আসে, তো তখন আমাদের বাড়িতে আবার সেই বাবার বাৎসরিক কাজটা করা হয় এবং তারপরেই মানে যে ১ম মঙ্গলবারটা আমরা পেয়েছিলাম, পুরোহিত মশাই আগে থেকেই বলে রেখেছিলেন। তো সেই মঙ্গলবারেই কিন্তু আমাদের বাড়িতে সেই দোষের কালীপুজোটা দেওয়া হয় এবং খুব ভালো করে একদম মানে হোম যজ্ঞ করে পূজা অর্চনা করা হয় মায়ের। তো এরপর সেই পুরোহিত মশাই আমাদেরকে জানান যে, "এরপর থেকে আশা করছি বাড়িতে আর কোনো রকমের কোনো প্রবলেম তোমরা ফেস করবে না। মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে।" তো দাদাভাই বলছে তবুও একটা আমাদের মানে মনের মধ্যে আতঙ্ক কাজ করছিল যে আবার না জানি কি হয় বাড়িতে যদি আমরা মানে যাই, তারপরে আবার আমরা কি ঘটনা ফেস করব। একটা মানুষের মনে তো আতঙ্ক থাকেই। তো তবুও দাদাভাই বলছে আমরা কিন্তু ২-৩ দিন পর আবার আমাদের বাড়িতে ফিরে আসি। এবং সত্যি কথা বলতে তারপর থেকে কোনো দিন মানে আজ প্রায় ১৫-২০ দিন হলো আমরা এই বাড়িতে রয়েছি। তো কোনোদিন কিন্তু আমরা বাড়িতে আর কোনো কিচ্ছু ঘটনা ফেস করা বলো বা কোনো কিছুর অস্তিত্ব ফিল করা বলো, আমাদের কিন্তু কিচ্ছু ঘটেনি। মানে একদম পুরো স্বাভাবিক বাড়ি হয়ে গেছে। তো এখন এই বাড়িতে থেকেই তোমাকে আমি ঘটনাটা পাঠালাম। একদম রিসেন্ট ঘটনা এটা, যেটা আমাদের পরিবারে বেশ কয়েকদিন আগে ঘটে গিয়েছে এবং আমরা কিন্তু প্রত্যেকেই জিনিসটা ফেস করেছিলাম। এবং শুধুমাত্র যে আমরা বলে নয়, যারা ভাড়াটিয়েরা ছিল তারাও কিন্তু একদম রীতিমতো ভয়ে তটস্থ হয়ে থাকতো। তো পরবর্তীকালে সেই পুরোহিত মশাইকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে, "আমাদের বাড়িতে যেহেতু এরকম মানে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে, তো তা সত্ত্বেও বাড়িতে এরকম নেগেটিভ অ্যাক্টিভিটিস কি করে ঘটতে পারে?" মানে এটা প্রত্যেকেরই মনে কিন্তু একটা কৌতূহল জাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বাবা ওরকম এত ভালো মানুষ ছিলেন, দাদাভাই বলছে যে প্রত্যেকে মানে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ কিন্তু আমার বাবাকে এক ডাকে ভালো মানুষ বলে চিনতো। তো সেই মানুষ মৃত্যুর পর কি করে এতটা অ্যাগ্রেসিভ হতে পারে? মানে এটা কিন্তু প্রত্যেকেরই মনে আমাদের একটা প্রশ্ন ছিল। তো তখন সেই পুরোহিত মশাই আমাদেরকে বলেন যে, "যেহেতু তোমাদের বাড়ির একদম এন্ট্রান্সে হনুমানজি রয়েছেন, যে কারণে উনি কিন্তু এই বাড়ির মধ্যে মৃত্যুর পরে আটকা পড়ে গিয়েছিলেন। এবার উনি যতই ভালো মানুষ হন না কেন, উনি যেহেতু তখন মারা গেছেন এবং উনি মৃত্যু সময়কালীন যে দোষটা উনি পেয়েছিলেন, সেইটা যেহেতু কাটানো হচ্ছিল না, এবার এন্ট্রান্সে যেহেতু হনুমানজি থাকার কারণে উনি যে বাড়ি থেকে বেরোবেন সেটাও কিন্তু পারছিলেন না। তো যে কারণে উনি তার অস্তিত্ব বারবার বোঝাচ্ছিলেন যে উনি এই বাড়িতে রয়েছেন এবং ভীষণ উনি কষ্টে রয়েছেন। যেহেতু উনি দোষ পেয়ে আছেন, তো সেই দোষটা না কাটানো পর্যন্ত তো সেই আত্মার মুক্তি ঘটে না। তো যে কারণে কিন্তু উনি বারবার জানান দিতেন যে উনি এই বাড়িতে আছেন, ওনাকে মুক্ত করা হোক। তো ফাইনালি যখন ওনার দোষ কাটানোর সেই পুজোটা দেওয়া হয় বাড়িতে, তারপর থেকে সত্যি মানে অদ্ভুতভাবে আমরা এটা কল্পনাও করিনি। আমরা ভেবেছিলাম হয়তো আবার এরকম কিছু ঘটনার আমরা সম্মুখীন হব। কিন্তু এই যে আমরা ১৫-২০ দিন ধরে বাড়িতে রয়েছি, একটা দিনের জন্য বা একটা মুহূর্তের জন্য আমরা মনে হয়নি আমাদের যে বাড়িতে কিছুদিন আগে এরকম কিছু ঘটনা ঘটেছে। মানে একদম সবকিছু নরমাল হয়ে গেছে আমাদের বাড়ির। তো যাই হোক, এখন আমরা সবাই ভালো আছি। তো এই ঘটনাটি আমাদের পরিবারে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও।
তো দাদা ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং সত্যি কথা বলতে ওই জায়গাটা আমার সবথেকে বেশি ভয় লেগেছিল যখন সেই মানে দাদা ভাইয়ের বাবার যিনি পরিচিত বন্ধু ছিলেন উনি এবং ওনার ওয়াইফ যখন এসেছিলেন বাড়িতে, এবং ওনার ওয়াইফ যখন দেখতে পাচ্ছিলেন যে ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত টাইপের জন্তু এক পা করে বেরিয়ে আসছে, মানে এই জায়গাটা আমি মনে হচ্ছিল যেন একদম পুরো চোখের সামনে দেখছি। তো সত্যি আমার তো অসাধারণ লেগেছে আজকের এই ঘটনাটি। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও। এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো দাদাভাইদের বাড়ির এন্ট্রান্সে কোন ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত আছে? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন রাজস্থান থেকে পিঙ্কি বিশ্বাস, মাম্পি বৈরাগ্য, দমদম থেকে বিউটি ব্যানার্জি, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমী মুখার্জি, নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, বহুলার অন্ডাল থেকে অজিত বাউরি, কলকাতা থেকে রুকসানা এবং হাওড়া থেকে সুদেশনা সিনহা রয়। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি। তো তারা হলেন ডানকুনি থেকে মৌ ভট্টাচারিয়া, বহরমপুর থেকে বেবি ঘোষ, কাটোয়া থেকে দিশা বালা, হাওড়া থেকে গীতা গোস্বামী, বেলঘড়িয়ার পুলিশ হাউসিং থেকে শুভ্রা ধর, সুরাজ সিলান এবং অনন্যা দত্ত। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।